24। আপনার বাবা বেছে বেছে তাদেরকে নিজের দলে টানে যাদের পরিবার খুব অভাব, খেয়ে পড়ে বাঁচা মুশকিল। কেননা একমাত্র তারাই বোঝে টাকার কতটা মূল্য। তারা পরিবারের সবাইকে খুশি রাখতে সব কিছু করতে রাজি থাকে। সম্পান, সিরাজ, আমি, এই তিনজনে আপনার বাবার শিকার মাত্র। কিন্তু আমার বুদ্ধিমত্তা সম্পর্কে আপনার বাবার বিন্দুমাত্র ধারণা নেই। নিজেকে অনেক চতুর মনে করেন আপনার বাবা, কিন্তু শেষে সে নিজের জ্বালায় নিজেই ফেঁসেছে। যারা যারা আপনার বাবার কর্মচারী ছিল তাদের কোনো না কোনোভাবে হত্যা করেছেন আপনার বাবা। কারণ আপনার বাবার সব অকর্মের সাক্ষী ছিল তারা। আমাকে এতদিন মেরে ফেলতেন, কিন্তু পারেননি। কেন জানেন? কারণ আপনার বাবার কুকীর্তির সব প্রমাণ আমার কাছে আছে। আমি যদি মারা যাই তাহলে সব প্রমাণ পুলিশের হাতে চলে যাবে। এজন্য আপনার বাবা আমাকে বাঁচিয়ে রেখেছেন। আর সম্পানকে মেরে ফেলেছেন, সিরাজকে বাঁচিয়ে রেখেছেন, কারণ ও আপনার বাবার মতো নির্দয়ী। টাকার বিনিময়ে ও সব করতে পারে। এজন্য আপনার বোনকে ফাঁসিয়েছে। শুধুমাত্র টাকার জন্য মানুষ ভুলে যায় সে একজন মানুষ। সায়ের দম ফেলে পরীর দিকে তাকালো। পরী এখনও সায়েরের বুকে মাথা রেখে আছে। সায়ের বলল, আপনি কি শুনছেন পরিজান? শুনছি। আপনিও তো টাকার জন্য খুন করেছেন। ভুল পরিজান, টাকার জন্য আমি সব করলেও খুন করিনি। আমি প্রথম খুন করি পালককে। পরি মাথা তুলে সায়েরের দিকে তাকালো। কেন খুন করলেন তার সম্পূর্ণটা আজও আপনি আমাকে বললেন না। আজ অন্তত বলুন। পরি অসহায়ের মতো তাকিয়ে আছে। সায়ের আবারও বলতে শুনল, পালকের কোনো দোষ নাই, অন্তত আপনার দৃষ্টি থেকে। পালক ধর্ম ভিন্ন, তা কি আপনি জানেন? তবুও সে আমাকে পেতে চেয়েছিল। এতে আমি ওর কোনো দোষ দেখি না। মানুষজাতি বড়ই অদ্ভুত পরিজান। কখন কার দৃষ্টি কে আটকে যায় তা বলা মুশকিল। সেজন্য পালক আমাকে আটকে ছিল। আমি পালককে হত্যা করতাম না, কিন্তু শেষে সে সব কিছু জেনে গেল। শুধু তাই নয়, সে আমাকে হুমকি দিল যে সে আপনাকে সব বলে দিবে। যদি আমি তাকে বিয়ে করি তাহলে সে চুপ থাকবে। সুযোগের সদ্ব্যবহার, তবে তার দোষ আমি দেখিনি। ভালোবাসাকে পেতে আমি নিজেই খুন করেছি, আর সে তো হুমকি দিয়েছিল মাত্র। তখন কানাইকে নিয়ে ঝামেলা চলছিল, তার মধ্যে পালক চলে আসে। মাথা কাজ করছিল না, তাই ওর মুখ বন্ধ করার জন্য মেরে দিয়েছি। তারপর আরও 5জনকে মেরেছি। 4জন ছিল বিন্দুর ধর্ষণকারী। মেয়েদের সম্মান না করলেও অসম্মান করি না আমি, সম্পূর্ণ না। ওই দিন বিন্দুকে মারার কোনো পরিকল্পনা ছিল না। সম্পনকে প্রথমে আপনার বিরুদ্ধে নেওয়া হয়েছিল, কিন্তু সে আপনার আর বিন্দুর ভালোবাসা থেকে মুগ্ধ। সে এ থেকে আমি বুঝতে পারলাম নারীর ভালোবাসা হিংস্র মানবকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। সম্পন নিজের থেকে আপনার বাবার কাজ ছাড়তে চেয়েছিল, কিন্তু আপনার বাবা আপনাকে মারার পর তাকে যেতে বলেছিল, কিন্তু সম্পন তা নাকচ করে দেয়। তারপর বিন্দুকে মারার হুমকি দেয় আপনার বাবা। নিজের ভালোবাসা বাঁচতে সম্পন আমার ভালোবাসা কেড়ে নিতে চাইল, কিন্তু আমি সে জানতো আমি আপনাকে ভালোবাসি। আমাকে পরিকল্পনা করায় যাত্রা দেখতে পাঠানো হয়, যাতে আমি কিছু জানতে না পারি। তবে সেদিন সম্পন ওখানে গিয়ে আমাকে খবরটা দেয়। আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছিল। ততক্ষণে সব শেষ। সম্পন নিজের ভালোবাসাকে ওইভাবে দেখতে পায়নি, তাই ওই 6জনের মধ্যে 2জনকে ওখানেই মেরে দেয়, আর বাকি 4জনকে আমি মারি। বিন্দু যদি বেঁচে থাকতো তাহলে সম্পনের বধূ হয়ে আজ ওর ঘরে থাকতো, কিন্তু বিধাতাকে লিখন 2জনকে তিনি টেনে নিয়েছেন। আমি আর সম্পান হিংস্রতাকে জিততে দেইনি পরিজান, ভালোবাসাকে জয়ী করেছি। ভালোবাসে ওরা 2জন প্রাণ দিয়েছে, আর আমরা 2জন রয়েছি। আর নাইমকে কেন মিথ্যে আসামি বানালেন? মিথ্যে আসামি তাকে বানিয়েছে নাওশাদ। আপনার বিয়ে ভাঙার সব পরিকল্পনা নাওশাদের ছিল। আমি জানতাম আপনাকে আমি শেখরের করে সুখী রাখতে পারবো না, তাই আপনার আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু মাঝপথে জানতে পারলাম যে বিয়েটা ভেঙা হয়েছিল। তারপর আপনার বাবার পরিকল্পনা করে দেওয়া মেরে গামছার সাথে ঝুলিয়ে দেবে, আর গ্রামে ভাববে বিয়ে ভাঙার কষ্টে আপনি আত্মহত্যা করেছিলেন। আমি তা হতে দেয়নি। আপনার বাবাকে বলেছি আমি আপনাকে বিয়ে করব এবং আমার গ্রামে নিয়ে গিয়ে হত্যা করব। কিন্তু বিশ্বাস করুন পরিজান, আমি আপনার সাথে সুখী থাকতে চেয়েছি শুধু, কিন্তু সেই সুখটা ওরা কেড়ে নিল। আমি মানছি আমি পাপ করেছি। কথাগুলো শেষ করে পরীর দিকে তাকালো সাহেব। পরী চোখ দিয়ে পানি ঝরছে অজরে। সে মুচকে এসে বলল, আমি জীবনে অনেক পাপ করছি, কিন্তু পুণ্য করছি আপনাকে ভালোবাসে। এর চেয়ে পবিত্রতা বুঝি দুনিয়াতে নেই। এতটা তো ভালোবাসলে আমার কপালে সইল না মালি সাহেব। যুদ্ধে নামতে হয়েছে আমাদের, সেখানে আপনি আমার শত্রুপক্ষ। শত্রুপক্ষ যে আপনাকে ভীষণ ভালোবাসে, তলোয়ারের আঘাতে নয়, শত্রুর ভালোবাসায় আপনার দম বন্ধ হয়ে আসবে পরিজান। আমি যে এই যুদ্ধে প্রাণ হারাবো মালি সাহেব, তখন আপনি কি করবেন? আপনাকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করবো আমি। আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুলের গাছ লাগাবেন মালি সাহেব। আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে, আর প্রতিটা ফুলের ঘ্রাণে আপনি আমাকে পাবেন। এই প্রথম সায়ের পরীর কথার জবাব দিতে পারল না।
সে তার দৃষ্টি নিবন্ধন করে রাখলো পরিজনের পানে। পরীকে দেখতে পেল ক্ষতবিক্ষত চোখ দুটো। ওর চোখে কত ভালোবাসা দেখেছে সে, আর আজ ওই চোখে সে নিমেষে রক্তাক্ত করে দিয়েছে। আচমকা পরীকে শক্ত বাঁধনে আবদ্ধ করলো, বলে ওঠে, আপনাকে এভাবে ধরে রাখবো আমি পরিজান? আপনি আর কোথাও যেতে পারবেন না। আচ্ছা চলুন না আমরা ফিরে যাই আমাদের গ্রামে, আমরা ভালো থাকবো, কিন্তু আমার মা বোন ভালো থাকবে না। ওদের শেষ করে এই জঘন্য লোকগুলোকে সবাইকে নিয়ে যাব আমরা, তাহলে তো হবে? এসব বাদ দিন, আমি আপনাকে একটু কাছে পেতে চাই, এই মুহূর্তটা স্মরণীয় রাখতে চাই। পরি স্বামীকে আঁকড়ে ধরে স্বামীকে। সায়রাজ নিজ থেকে সব সত্যি স্বীকার করেছে, অথচ পরীর রাগ হচ্ছে না, কারণ সে নাওশাদের বিনাশ করতে পেরেছে। তাই নাওশাদকে সে খুশি থাকবে। এই মধুরতম রাতটা সায়েরকে দিবে, ভালোবাসার স্নিগ্ধ পরশ এঁকে দিবে। তাই তো সে এত রাতে স্বামীকে তলব করে এনেছে। সকালেতে ঘুম ভাঙে সায়েরের, কিন্তু এই মুহূর্তে উঠতে ইচ্ছা করছে না। পরীর উষ্ণ অলিঙ্গনে তার আরও থাকতে ইচ্ছা করছে, কিন্তু সে ইচ্ছে ভঙ্গ করে পরি উঠে দাঁড়ালো। আলমারি থেকে একটা শাড়ি বের করে কলপারের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ বাদে সায়ের নিজেও গেল, কিন্তু উঠানে আসতেই সে দেখতে পেল শেফালি আর কুসুম গোবর দিয়ে উঠান লেপছে। বিষয়টা সায়ের সন্দেহজনক মনে হলো, কিন্তু সে কিছু জিজ্ঞাসা করলো না, কারণ তার কিছুক্ষণ আগে তাকে অন্তঃত্যাগ করতে হবে। এটা পরীর হুকুম, তাই সে বিনা বাক্যে প্রস্থান করলো। বেলা 10টায় বাসতে ডাক পড়লো নাওশাদের। তাকে বৈঠক ঘরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্দরে নাওশাদ যাবে না এটা শতভাগ নিশ্চিত। তবে কোথায় গেল? সবাইকে খুঁজতে পাঠালো আফতাব, কিন্তু নাওশাদের হদিশ পাওয়া গেল না। আখির তাতে খেকে গিয়ে বলেছে, নিশ্চয়ই পরি কিছু করেছে ভাই, সেই নাওশাদকে গুম করেছে, নাহলে রাতারাতি ছেলেটা উধাও হয়ে কীভাবে? সত্যি যদি পরি কিছু করে থাকে, তাহলে ওর আজকেই শেষ দিন। সায়ের কোনো কথাই শুনবো না, এতে যা হয় হোক। আফতাব তার দলবল নিয়ে অন্দরের দিকে পা বাড়ায়, কিন্তু দরজা পর্যন্ত এসে সায়ের বাধা হয়ে দাঁড়ালো। আফতাব বিক্ষিপ্ত কণ্ঠে বলল, সামনে থেকে সরে যাও সায়ের, আজ পরি বাঁচবে না, তুমি যা ইচ্ছা করতে পারো। পরি কিছু করেনি, সে জানে না নাওশাদ কোথায়। তুমি এতটা নিশ্চিত হলে কিভাবে? কাল সারাদিন নাওশাদ আমার চোখের সামনে ছিল, এমনকি রাতে আমার সামনে দিয়ে নিজের ঘরে গেল। ঘুমানোর পর পরি ওকে ধরে নিয়ে গেছে না, কারণ কাল রাত আমি পরিজনের সাথে ছিলাম। তুমি ছিল পরির সাথে? কেন গিয়েছিলে? সবার দিকে তাকিয়ে মৃদু হাসে সায়ের। রাগান্বিত হয় বোকা একটা প্রশ্নের উত্তর ফেলেছে সে। সায়ের আবারও সবার দিকে চোখ বুলে বলে, আপনি বড়ই নির্লজ্জ। একজন স্বামী তার স্ত্রীর কাছে কেন যায় সেটা আপনাকে বুঝিয়ে বলতে হবে জমিদার মশাই? আচ্ছা বাদ দিলাম আমার কথা, আপনি নিজ স্ত্রীকে ফেলে পরনারীর কাছে কেন যেতেন, সেটা কি আমি একবারও জিজ্ঞাসা করছি? সায়েরের কথা শুনে পুরোপুরি না শুনে রক্ষীরা চলে গেল। এই মুহূর্তে শুধু আখেরা আর আফতাব দাঁড়িয়ে। সায়ের কথা শুনে বিলম্ব পড়ল আফতাব। ভাইকে কিছু বলতে না দেখে আখির বলে উঠল, তুমি মুখে মুখে তর্ক করো খুব। তুমি জানো কাদের সামনে দাঁড়িয়ে আছো তুমি? আমি মস্তিষ্কহীনদের সামনে দাঁড়িয়ে আছি। কেন এই কথা বলছি জানেন? কারণ আপনাদের কৃতজ্ঞতা বোধ নেই। যারা আপনাদের সাহায্য করে তাদেরকে মেরে ফেলেন আপনারা। তাহলে আপনাদের মতো মস্তিষ্কহীন বলা উচিত, তাই না? বিপরীতে আখের পাল্টা জবাব দিল না। সায়ের আবার বলল, পরিজনের দিকে নজর বুলাবেন না বলে দিলাম, না হলে ফল খারাপ হবে। চলে গেল সায়ের। ক্ষেপে ফেটে পড়লেন দুই ভাই। তাদের সমস্ত পরিকল্পনা সব নষ্ট করে দিচ্ছে বারবার। আফতাব নিচু স্বরে বলল, সিরাজকে খবর দে। সায়েরকে আগে সরাতে হবে, তারপর পরীকে সরাবো। পুলিশকে হাতের মুঠোয় নিতে আমার সময় লাগবে না। আগে একটা আপদকে সরাই, তারপর আরেকটা। কথাটা শেফালির কর্ণগোচর হয়ে গেল। সে দৌড়ে পরীকে খবর দিল। ওর বাবার সব পরিকল্পনা জানিয়ে দিল। পরী চুপ থেকে সব শুনলো, তারপর বেশ শান্তভাবে নিজ ঘরে চলে গেল। শেফালি বুঝলো সে বড়সড় ঝড় চলছে। পরী চুপ থাকার মানে ঝড়ের পূর্বাভাস। কিছুক্ষণ বাদে পরী ঘর থেকে বের হলো। শেফালিকে বলে, তোরা তৈরি থাকিস, পরবর্তী শিকার সিরাজ। সময় 2018। সিমেন্টের মলাটে আবৃত খাতাটা বন্ধ করে মুস্কান দীর্ঘশ্বাস ফেলে টেবিল থেকে উঠে দাঁড়ায়। চোখের চশমাটা মুছে খাতাটা আগের জায়গায় রেখে কক্ষ ত্যাগ করে রান্নাঘরে আসে। শোভন এসে মায়ের কাছে আবদার করে সে নুডলস খাবে, তাই সে চুলায় গরম পানি করতে দিল। অপর চুলায় চা বসিয়ে দিল। আগে নুডলস রান্না করে তারপর চা বানিয়ে ছেলের কাছে যাবে। একটু ফুরসত পেল না। কলিং বেলের শব্দে সে আবার সেদিকে তাকালো। দরজা খুলে দেখতে পেল ঘামার্ত ক্লান্ত পুরুষটিকে। হাতের এপ্রনটা মুস্কানের হাতে দিয়ে পুরুষটি ঘরে ঢুকে। বাথরুম থেকে পরিপাটি হয়ে বের হতে মুস্কান প্রশ্ন সুরে, নুরনগর গ্রামটিকে তুমি চেনো নাইম? সচকিতে তাকালো নাইম। কেন বলো তো? গত সপ্তাহে আমি একটা ইন্টারভিউ নিতে জমিদার বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে একটা ঘরে একটা খাতা পেলাম, সেটাই আজ সময় করে পড়ছিলাম। ঘাবড়ালো নাইম। চোখ লুকানোর চেষ্টা করলো মুস্কানের থেকে। সেটা বুঝতে পেরে মুস্কান নাইমের হাত ধরে টেনে পাশে বসালো। ক্লান্ত তুমি, তাই বাহানা দিও না। আমাকে বলো, জমিদার কন্যা পরি এখন কোথায়? আর তার স্বামী শেহরানবে কোথায়? কী হয়েছিল তার পরিবারে? আমি জানি না মুস্কান। জানতাম মিথ্যে বলবে তুমি। নাইম, তুমি জানো এই খাতায় সর্বোপরি তোমার নাম লিখেছে। তুমি কি সব বলবে, নাকি আমরা নিউজ পেপারে আমি পরীর লেখা খাতাটা পাবলিশ করব? এটা করো না মুস্কান, পরীর নিষেধাজ্ঞা আছে। তাহলে সব বলো আমাকে। তোমাকে সব শায়ের বলতে পারবে। পরীর একমাত্র শায়েরকেই সব
সত্য বলার অনুমতি দিয়েছে। সে এখন কোথায়? তার সাথে দেখা করব কিভাবে? নাইম চুপ করে রইল। দেখে মনে হলো সে অনিচ্ছাকৃত কথাটা বলছে। অতঃপর নীরবতা ভেঙে সে বলল, ৩ দিন পর তার ফাঁসি হবে। নির্বাক হয়ে গেল মুস্কান। সে কি সত্যি শুনছে নাকি তার শ্রবণ শক্তি লোপ পেয়েছে? এতদিন পর সায়রের ফাঁসি? এত কিছু কিভাবে? এর মধ্যে হয়তো কোনো সত্য লুকানো আছে। সে জিজ্ঞাসা করবে, কি বলেছ তুমি নাইম? সত্যি তার ফাঁসি? কিন্তু কেন? তুমি সব প্রশ্ন তাকেই করতে পারো। আমি সব জানলে তোমার হাত পা বাঁধা। শেহরন পরীকে ভালোবাসে, আর সেই শেহরনের ফাঁসি হবে। কোথাও ভুল হচ্ছে না তো? তুমি তো সব জানতে, তাহলে তুমি কেন কিছু করলে না? আমার জানা নেই শেহরন কেমন ভালোবাসে পরীকে। কথাতে মিশে আছে হিংসা, তা বুঝতে বেগ পেতে হলো না মুস্কানের। তবে এই হিংসাটার কারণ কি? নাইমের পুরুষালী মনে কেন এই হিংসার সৃষ্টি? তুমি না জানলে আমি বুঝতে পেরেছি। নাইম মেয়েটার চেহারা ঝলসে গিয়েছিল আগুনে। তারপর শেওনার ভালোবাসা একটু কমে নেই। সৌন্দর্য তার কাছে কোনো কিছুই না, মানুষটাই সব। আমি যেটুকু জানতে পেরেছি, এতে বুঝতে পেরেছি পরি আর শেওরানের সাথে অতীতে ভালো কিছু হয়নি। আমাকে ৩ দিনের মধ্যে সব সত্য জানতে হবে। আমি শেওরানকে বাঁচাবো এবং পরীর কাছে ফিরিয়ে দেবো। নাইম এবার রেগে গেল ভীষণ। সে উঠে দাঁড়িয়ে বলল, শেহরান শেহরান শেহরান, মাথা খারাপ করো না। যা বলার সেই বলবে তোমাকে। সাভার থানায় গিয়ে দেখা করে নিও। ওর হাতে বেশি সময় নেই। মুস্কানের হাত পা কাঁপতে লাগলো। না জানি সায়ের এখন কোন পরিস্থিতি আছে। পেশায় মুস্কান একজন সাংবাদিক। সেই সুবাদে বিভিন্ন স্থানে যায় তথ্য সংগ্রহ করার জন্য, যা পরবর্তী ওদের পত্রিকায় প্রকাশ হয়। নূরনগরে পরিত্যক্ত জমিদার বাড়িতে তথ্য সংগ্রহ করতে সে সপ্তাহে গিয়েছিল। মুস্কান জানতে পারে নাইম প্রায় ১০ বছর আগে সেখানে গিয়েছিল। এজন্য মুস্কানের আগ্রহ বেশি, তাই নিজের দলের সাথে অভিযানে নেমে পড়ে সে। সেখানে পরীর ঘরে একটা খাতা আর চোখে পড়ে। খাতাটা খুলে সে সোনালির লেখাগুলো কিছুটা পড়েছিল, তবে সম্পূর্ণ পড়েনি। তাই খাতাটা লুকিয়ে সে নিয়ে এসেছে। শুধু সোনালি নয়, রূপলি পরীর লেখাও আছে, যা সম্পূর্ণ পড়তে গিয়ে অসংখ্যবার চোখ মুছেছে সে। সে ভেবেছে নাইম এই ঘটনা আংশিক জানে, কিন্তু সে ভুল। নাইমের কথা শুনে সে বুঝতে পারছে নাইম নিজেও এই বিষয়ে জড়িত। ঘটনার সত্যতা যাচাই করার জন্য শায়েরের সাথে দেখা করা তার জরুরি। শায়ের ঠিক কতটা দোষী তা সে জানতে চায়। শোভন মুস্কানের কাছে এসে বলে, আম্মু আমার ঘুম পেয়েছে। মুস্কান শোভনকে নিয়ে তার ঘরে গেল। খুব যত্ন করে শোভনকে ঘুম পাড়িয়ে দিয়ে সে নিজ ঘরে ফিরে এলো। কপালে হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে নাইম। ঘুমায়নি সে। মুস্কান তার পাশে গিয়ে বলে, শোভনকে নাইম। হঠাৎ কারো গলার স্বর শুনে চমকে দেখা নাগিন মুস্কানের দিকে তাকিয়ে বলে, মুস্কান আবার বলে, পিকলুই কি আমাদের শোভন? নাইম মাথা নাড়ল। শান্ত দৃষ্টিতে মুস্কান, একটা মানুষ এত ভালোবাসতে পারে তা আমার ভাবনা কখনো আসেনি নাইম। সোনালির জীবন দুর্বিষহভাবে কেটেছে, রূপালিও কি তাই? কিন্তু পড়ি তার জীবনে সবচেয়ে সেরা মানুষটাকে পেয়েছে। এত নিখুঁত ভালোবাসা আমি এই প্রথম দেখেছি। নাইমের রাগ যেন কমে এলো। শায়েরের কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারবে তো? এই সেই পুরুষ যে কথার দ্বারা নারীর মন ভাঙতে সক্ষম। কিন্তু পরীর মন সে শুধু গড়েছে নতুনভাবে। আমার দেখা করা উচিত তার সাথে। নাইম বিপরীতে কথা বাড়ায় না। মুস্কান সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। কখন সে সায়ারের সাথে দেখা করতে যাবে সেই আশায়। রাতটা যেন কয়েক যুগ মনে হচ্ছে তার। অবশেষে অপেক্ষার অবসান ঘটে সূর্যের আগমন ঘটল দৌড়িতে। তৈরি হলো শোভনকে নিয়ে সাথে করে বের হওয়ার। পথে শোভনকে স্কুলে দিয়ে আসবে, তারপর সাভার যাবে। নাইম নিজেও চেম্বারে যাওয়ার জন্য বের হলো। মুস্কানকে দেখে বলল, শেহরানকে তোমার পরিচয় দিও, নাহলে কিন্তু তোমাকে সে কিছুই বলবে না। কথা শেষ করে নাইম চলে গেল। মুস্কান শোভনকে স্কুলে নিয়ে সাভারের উদ্দেশ্যে রওনা দিল। এই সকালে রাস্তায় জ্যাম, কর্মজীবন নিজ নিজ কর্মে বেরিয়েছে। রোদের তাপদেহে ঘেমে একাকার হয়ে সাভার থানায় পৌঁছালো সে। একজন কনস্টেবলকে ডেকে জিজ্ঞেস করলো সায়ের কোথায়। অপেক্ষা করতে বলে কনস্টেবল চলে গেল। মুস্কান বসে রইল। বেশ কিছুক্ষণ পর তার ডাক পড়ল। নিঃশব্দে সে অফিসারের কেবিনে প্রবেশ করলো। মুস্কানকে বুঝতে পারে অফিসারের নাম নুরজামান শেখ। নেম প্লেট দেখে বুঝলো সে অফিসার। নুরজামানের হাতে ফাইল রেখে মুস্কানের দিকে তাকালো। আপনি কেন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাথে দেখা করতে চান? কি হয় আপনার? আসলে আমি একটা আর্টিকেল লিখতে চাইছি, যেটা নূরনগর জমিদার বাড়ি নিয়ে। তো সেই বাড়ির সাথে শেহরানের সম্পর্ক, তাই আমি তার সাথে দেখা করতে এসেছি। কিন্তু আমাদের তো অনুমতি নেই তার সাথে কারো দেখা করা দেওয়ার। আমি একজন সাংবাদিক, তাই আপনাদের উচিত আমাকে আমার কাজটা করতে দেওয়া। নাহলে জানেনই তো, নিউজ পেপারে ভুলভাল তথ্য ছাপাতে আমার একদম সময় নেই। হতে পারে কালকের ব্রেকিং নিউজ আপনাকে ঘিরে হতে পারে। অফিসার হাসে। সত্যি তো এই সাংবাদিকের কোনো তুলনা হয় না। বাড়িতে যদি চুলায় ভাত বসানো হয়, তাহলে তারা সেটা খবরের কাগজে ফুটিয়ে পরিবেশন করে দিবে। তবে মুস্কান তার পূর্ব পরিচিত। কোনো এক ইন্টারভিউয়ে দেখা হয়েছিল তার, তাই তিনি বেশি কিছু বলেন না। মুস্কানকে নিয়ে তিনি সেলে চলে যান।
চোখের চশমাটা ঠিক করে চারিদিকে দেখতে দেখতে নূরজামানের পিছন পিছন সে গেল। চলতে চলতে সে জিজ্ঞেস করে, ঠিক কী কারণে ফাঁসি হচ্ছে সেরেন? জমিদার আফতাব ও তার ভাই আকির আর কয়েকজন কর্মচারী এবং আফতাবের কন্যা রূপালীকে হত্যার দায়ে তার ফাঁসি হচ্ছে। পা দুটো আপনা আপনি থেমে গেছে মুস্কান। মুস্কান আর কিছু জিজ্ঞাসা করে না, মনের সব প্রশ্ন শায়েরের জন্য সাজাতে থাকে। সে আবার হাঁটতে লাগলো। কয়েকটা গলি পেরিয়ে নুরজামান একটা সেলের সামনে এসে দাঁড়ালো। সেখানে আলো বাতাসে কিছুই প্রবেশ করতে পারে না। ব্যবসা গন্ধ আসছে সেখানে। মুস্কান সেখানে দাঁড়ালো। নুরজামান লোহার শিককে হাত রেখে শায়েরকে ডাকে, শেহরান, তোমার সাথে একজন দেখা করতে এসেছে। কিন্তু সে কোনো প্রকার সাড়া দিল না। নুরজামান কয়েকবার ডাক দিল, কিন্তু শায়ের আসলো না। দরজার তালা খোলা নিশ্চিদ্ধ। তাই মুস্কানকে সে বলে উঠল, এর বেশি আমি কিছু করতে পারবো না। শেহরানের ইচ্ছে হলে আসবে, না হলে নেই। তাহলে আপনি চলে যান, আমি সব সামলে নেব। নূরজামান থাকতে চাইল, কিন্তু মুস্কান তাতে বাধা দিল। অতঃপর তাকে বুঝিয়ে পাঠিয়ে দিল। মুস্কান অন্ধকারে শুধু শায়েরের অভাব দেখতে পাচ্ছ। সে নিচু স্বরে বলল, দেখুন, আপনি আমাকে চিনবেন না। আমি মুস্কান, নাইমের স্ত্রী। আমি পরীর ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই। দয়া করে সামনে আসুন, আমার সাথে জরুরি কথা আছে। এবার আশানুরূপ কোনো জবাব সে পেল না। হতাশ হয়ে মুস্কান দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর লোহার শিকল টানার শব্দ পেল। দেখা করার চেষ্টা করে ভেতরের দৃশ্য। শায়ের এগিয়ে এসে শিখে হাত রাখে। মুস্কান অবাক চোখে শায়েরকে দেখে। এটা সেই প্রেমিক পুরুষ যে তার ভালোবাসার জন্য পুরো দুনিয়ার বিরুদ্ধে যেতে প্রস্তুত। পুরো পৃথিবীকে পায়ে ঠেলে সে পরীর সামনে হাজির করে, যার কাছে পরীর সৌন্দর্য থেকে পরী ঊর্ধ্বে। মুস্কান ভাবতে পারেনি যে এই পুরুষটির সামনে আসবে, তাও এত তাড়াতাড়ি। পরীর খাতায় লেখা মালি সাহেবের বর্ণনা মনে পড়ল মুস্কানের। সেই মায়াময় চেহারা, সুদীর্ঘ পল্লব বিশিষ্ট আঁকিযুগল সুরমা দ্বারা এখনও বেষ্টিত। মুস্কান কিছুক্ষণ অপলক দৃষ্টিতে দেখতে লাগলো শায়েরকে। লোহার শিকল দ্বারা আবৃত দেহকণা ধুলোর বাড়িতে পরিবেষ্টিত, চুলগুলো উস্কো খুস্কো, মুখ ভর্তি দাড়ি অদ্ভুত প্রাণীর মতো দেখাচ্ছে। শায়ের মুস্কানকে বলল, ডাক্তারবাবুর স্ত্রী বলে আপনাকে একটু দর্শন দিলাম, তবে এখন আপনি আসতে পারেন। মুস্কান বাধা দিয়ে বলল, দয়া করে যাবেন না। আমি পরীর খাতায় ওর লেখা পড়েছি। সব কিছু সেখানে লেখা নেই। সম্পূর্ণ আপনি ভালো বলতে পারেন। আমি জানতে চাই, মুখ আগুনে ঝলসানোর পর কী হয়েছিল পরীর সাথে? পরীর খাতায় আপনার কাছে। মুস্কান শায়েরের প্রশ্নের জবাব না দিয়ে বলল, শেহরান সাহেব পরীর মালি সাহেব, কিন্তু শেহরানের পরিজান। সে কোথায় এখন? তার মালি সাহেব এই অবস্থায়, সে আসবে না? মৃদু হাসে শায়ের। মুস্কান সেই হাসির মর্মতা বুঝতে পারে না। এতক্ষণ চুপ থাকলে শায়ের মুখ খুলে, পরিজনের ব্যাপারে কতটুকু জানেন আপনি? তাহলে সে কেন আপনার কাছে আসলো না? সে তো আমার কাছেই আছে, আমার অস্তিত্বে মিশে আছে। স্বয়ং আল্লাহ চায় না আমাকে পরিজনের থেকে আলাদা করতে। দুনিয়াতে তো আপনারা আলাদা রয়েছেন, এখন তো আপনার কাছে পরিজন নেই। আবারও হাসে শায়ের, তবে এবার আবার হাসির প্রগড়তা অনেক। সে বলে, হাসছেন যে? আমার দুনিয়া আলাদা নয়, আমরা দুনিয়ায় আলাদা। নড়ে দাঁড়ান মুস্কান। পরি ঠিক বলছে, এই পুরুষটার সাথে কথায় হার মানতে হবে। মানুষকে কথার জেলে আটকাতে পারছে। কেমন দুনিয়া আছেন আপনার? একটা ছোট্ট দুনিয়া, যেখানে নেই কোনো বিশাল সাম্রাজ্য, কোনো হিংস্রতা, যেখানে হবে না কোনো যুদ্ধ রক্তারতি। শুধু থাকবে শেহরান আর পরিজনের ভালোবাসা। ছোট্ট একটা কুটির থাকবে সেখানে। দিন শেষে ফিরে পরিজনের দর্শন পাবো আমি। একটা পবিত্র মুখ দর্শনে আসায় আমি যে সবসময় ছটপট করি। আমরা এখন যে দুনিয়ায় বাস করছি, এখন বারবার অপবিত্র মনে হচ্ছে। সামনে আরও হবে। শুধু আমার পরিজনের দুনিয়া পবিত্র। তাহলে বুঝুন আমাদের দুনিয়া কেমন আলাদা। পরিজন 24।